গল্পটি শুনতে কানে হেডফোন ব্যবহার করবেন। গল্পটি পুরোটা শুনবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার স্বামী ঘরে ঢোকার সাথে সাথে মোবাইলের ক্যামেরা অন করতেন। আমি তাকে বুঝিয়ে বলতাম যে এসব কথা রেকর্ড করতে নেই, কিন্তু তিনি আমার কথা না শুনে বলতেন, এই সময়টা আমার কাছে চিরদিন স্মৃতি হিসাবে আমি রাখতে চাই। কিন্তু একবার আমি তার মোবাইল চেক করে দেখি, মোবাইলে আমাদের একটা ভিডিওও ছিল না। আমার সন্দেহ হলো এবং আমি আলমারি খুললাম। আলমারি খোলার সাথে সাথে যেন আমার প্রাণ বেরিয়ে যাওয়ার মতন অবস্থা হলো, কারণ আমার স্বামী তো জানি না কয়েকদিন ধরেই অদ্ভুত অদ্ভুত ভাবনাগুলো আমাকে কষ্ট দিচ্ছিল। আমার স্বামী অদ্ভুত আচরণ শুরু করে, যার কারণে আমি খুব চিন্তিত ছিলাম। কোনো কারণ ছাড়াই সে আমাকে সব কিছুতে বাধা দিত, অনেক আইন জারি করেছিল, সারাক্ষণ আমার উপর নজর রাখত, যেন আমি কোথাও পালিয়ে যাব। আমাকে ছাদের বাইরে তো দূর, জানালার বাইরেও তাকাতে দিত না। মনে হচ্ছিল যেন আমি কোনো জেলে ছিলাম। কখনো ভালোবেসে যেন আমার জন্য প্রাণ দিয়ে দেবেন এমন ব্যবহারও করতেন, আবার কখনো সম্পূর্ণ অপরিচিত হয়ে যেতেন। আমার কাছে তিনি তার জিনিসপত্র লুকিয়ে রাখতেন, এমনকি আমাকে আমার ফোনও স্পর্শ করতে দিতেন না। তার সব জিনিস তিনি লক করে রাখতেন। যখনই কারোর ফোন আসতো, তিনি উঠে বাইরে চলে যেতেন বা বলতেন, তুমি বাইরে যাও, আমি ফোনে কথা বলবো, আমার কথা তুমি শুনবে না। কেউ আমার কথা গোপনে শোনে আমি পছন্দ করি না। এবং সুভাষের কথা শুনে আমি খুব লজ্জা পেতাম। সুভাষ তার আলমারি সব সময় তালা বন্ধ করে রাখতেন এবং আলমারির চাবিটি দামি জিনিসের মতো পকেটে রাখতেন, এবং সকালে ঘুম থেকে উঠে তার আলমারি পরীক্ষা করতেন যে কোনো জিনিস এদিক ওদিক হয়নি তো। যদিও চাবি তার কাছেই ছিল, তবুও সন্দেহ করত যে আমি তার জিনিসগুলো তার আড়ালে যদি হাত দিই বা দেখি। মাঝে মাঝে ভাবতাম সুভাষ কোনো রোগে আক্রান্ত। যখন তার নিজের কাজ করার হতো, তখন তিনি খুব ভালো ব্যবহার করতেন। মনে হলো এই পৃথিবীতে সুভাষের চেয়ে ভালো কেউ নেই। কিন্তু আলমারিকে এতটা রক্ষা করা, বারবার দেখা আমাকে সন্দেহের মধ্যে ফেলত। আজ সুভাষ বাড়িতে নেই, আর তাড়াহুড়ো করে সে আলমারিতে তালা দিয়ে যেতে ভুলে গেছে। যেহেতু আমি সুভাষের বউ, তাই ভাবতাম যে ওই আলমারিতে কী এমন আছে যার জন্য সুভাষ কখনো তালা দিতে ভোলে না। আর আজ আমি সুযোগ পেলাম সেটা দেখার। আমি একটি ওয়ার্ড্রবের দিকে এগিয়ে গেলাম। ভয়ে আমি ওয়ার্ড্রবের দিকে হাত বাড়ালাম। মনে মনে খুশি হলাম, আজ ওয়ার্ড্রবের রহস্য খুলবে আর আমার এতদিনের চিন্তা আজ দূর হবে। আমি ওয়ার্ড্রব খুলতে যাচ্ছিলাম, কলিং বেল বেজে উঠতেই আমি আবার লাফ দিয়ে উঠে পিছিয়ে গেলাম। মনে হলো কেউ যেন বেলের গায়ে হাত রেখে ভুলে গেছে। আমি যখন দৌড়ে দরজার কাছে গেলাম, তখন দেখি সুভাষ সেখানে দাঁড়িয়ে আছে। তার মুখ লাল হয়ে গিয়েছিল এবং সে হাঁপাচ্ছিল। মনে হলো সে যেন দৌড়ে এসেছে বা তার পিছনে কেউ যেন তাকে দৌড় করিয়েছে। আমি সুভাষকে জিজ্ঞেস করলাম, সব ঠিক আছে তো? আপনি এইমাত্র কাজে গিয়েছিলেন, তাহলে কিভাবে এত তাড়াতাড়ি ফিরে এলেন? সুভাষ আমাকে তার পথ থেকে সরিয়ে দিয়ে বলল যে সে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিতে ভুলে গেছে, আর সোজা ঘরে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর সুভাষ আবার অফিসে চলে গেল এবং যখন আমি ঘরে এলাম, আমি খুব হতাশ ছিলাম। দেখলাম সুভাষ আলমারিতে তালা দিয়ে চাবি নিজের সাথে নিয়ে গিয়েছিল। এবার আমার সন্দেহ সত্যি হলো, মানে এই আলমারিতে এমন কিছু ছিল যা সুভাষ আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। আমার হৃদয় আমাকে বলছিল যে কিছু অবশ্যই ভুল আছে, খারাপ কিছু ঘটতে চলেছে। আমি মাথা ধরে বসে রইলাম। ছোটবেলা থেকে আমার বুদ্ধি খুব তীক্ষ্ণ ছিল। আমি আগে থেকেই জানতাম যে খারাপ কিছু ঘটতে চলেছে। কিন্তু এই আলমারিতে কি ছিল যা আমার কাছ থেকে ও লুকিয়ে রেখেছিল? স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যাপারই লুকোনো উচিত না। আমার খুব খারাপ লাগছিল যে সুভাষ আমার কাছ থেকে জিনিসগুলো গোপন করে, এবং এখন আমার সন্দেহ আরও পাকা হয়ে গেছে। আমি অনুভব করছিলাম নিশ্চয়ই কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, সে কারণে সুভাষ আমার সাথে থেকেও খুশি নয়। এখন ভাবছিলাম যে সুভাষের জীবনে যদি অন্য কোনো মেয়ে ছিল, তাহলে সে কেন আমাকে বিয়ে করলো? মনে হয় সত্যি বাধ্য হয়েছিল আমায় বিয়ে করতে। ওই মেয়েটির সাথে সুভাষের বিয়েতে হয় সুভাষের বাবা রাজি হতো না বা মেয়ের পরিবার রাজি হতো না।
এখন এই একটাই কথা আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল যে সুভাষ খুব তাড়াতাড়ি আমাকে ছেড়ে আর একটা বিয়ে করবে। এসব ভাবতে ভাবতে আমার মনটা কষ্টে ভারী হয়ে গেল। আমি সুভাষের সব কাজ করতে চাইতাম যাতে সে আমাকে ছেড়ে না যায়, কিন্তু সুভাষ নিজের কাজ নিজেই করতেন। একদিন সুভাষকে বললাম, তুমি আমাকে তোমার ওয়ার্ড্রপের চাবি দাও যাতে আমি তোমার ওয়ার্ড্রপ পরিষ্কার করে সেট করতে পারি। এটা বলে আমি সুভাষের দিকে তাকিয়ে খেয়াল করতে লাগলাম। তিনি বললেন, এর কোনো প্রয়োজন নেই, আমি নিজেই সব করব। আলমারিতে আমার গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে, আমি কারোকেই সেগুলো স্পর্শ করতে দিই না। একটা জিনিসও যদি এখানে সেখানে যায় তাহলে সমস্যা হবে। আমি আদর করে বললাম, সুভাষ, তোমার কোনো জিনিসই এখানে ওখানে হবে না। একবারে তুমি আমার কথা বোঝো না, সুভাষ আমাকে রেগে গিয়ে বলল। আর আমি চুপ হয়ে গেলাম। তখন সুভাষ মুখ ঘুরিয়ে নিল। এর মানে বুঝলাম যে সে কথা বলার মুডে ছিল না। আমি দরিদ্র পরিবারের সন্তান ছিলাম। আমি সুন্দর এবং শিক্ষিত ছিলাম। বাবার পণ দেওয়ার ক্ষমতা না থাকায় গরিব হওয়ার কারণে কখনো কখনো ভালো সম্পর্ক আসেনি। তারপর একদিন হঠাৎ করে সুভাষ ও তার বাবা আমাদের বাড়িতে এসে আমার সম্পর্কের কথা বলে এবং পণ নিতে অস্বীকার করে। এক সপ্তাহের মধ্যেই সুভাষের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। আমি খুব খুশি হয়েছিলাম যে আমার ভাগ্য খুলেছে যেন, এবং বসে বসেই এত ভালো সম্পর্ক পেয়ে গিয়েছিলাম। কিন্তু ভাগ্য আমার জন্য অন্য কিছু রেখেছিল। আগামী দিনে আমার সাথে কী ঘটতে চলেছে তা আমি জানতাম না। আমি বধূ সেজে বসেছিলাম। আমার স্বামী ঘরে এলো এবং আমার সাথে মোবাইলের ক্যামেরা অন করে আমার কাছাকাছি চলে এলো। আমি খুব অবাক হলাম এবং আমার অস্বস্তি হচ্ছিল। আমি ভয়ে সুভাষকে বললাম, তুমি আগে ক্যামেরা বন্ধ করতো। সুভাষ বলল, এই সুন্দর মুহূর্তগুলি আমি ক্যামেরায় বন্দি করতে চাই, এই স্মৃতিগুলো আমি রাখতে চাই। মোবাইলের ক্যামেরা চালু থাকায় আমার সমস্ত সুখ নষ্ট হয়ে গেল এবং আমার মনে হলো তৃতীয় চোখ আমাকে এই অবস্থায় দেখছে, যেন একজন মানুষ আমাকে দেখছে। মোবাইল ক্যামেরা নয়, এটা আমাকে অনেক কষ্ট দিয়েছিল, কিন্তু একটা মাত্র রাত পেরিয়েছিল আমার বিয়ে হওয়ার। নতুন কনে ছিলাম আমি, তাই কিছু বলতে পারলাম না। জানি না সুভাষের খারাপ লাগতো কি না। আমি ভেবেছিলাম যে সুভাষকে পরে বুঝিয়ে বলবো যে তার এটা করা ঠিক হচ্ছে না। পরে আমি বলেছিলাম, কিন্তু সুভাষ আমার কথা শোনেনি। তারপর এটা যেন প্রতিদিনের রুটিন হয়ে গেল। ঘরে ঢোকার সাথে সাথেই সে ক্যামেরা অন করত আর আমি লজ্জায় মাথা নিচু করতাম। হয়তো আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে স্বামীর সুখের জন্য সবই করত, কিন্তু আমি এই ধরনের মেয়ে ছিলাম না। আমি প্রথম থেকেই লাজুক টাইপের মেয়ে ছিলাম। ঘরের ভেতরে এই অবস্থা ছিল, এবং আমি যখন ঘর থেকে বের হলাম তখন আমার শ্বশুর আমার দিকে অদ্ভুত চোখে উপর থেকে নিচ পর্যন্ত তাকাতেন এবং আমি বিরক্ত হয়ে যেতাম। শ্বশুরের আমার দিকে তাকিয়ে থাকা আমার ভালো লাগেনি। মেয়ে হয়ে ওর নোংরা চোখে লুকিয়ে থাকা ইচ্ছেগুলো আমি পড়েছি। আমি শ্বশুরের সামনে একটা বড় চাদরে নিজেকে লুকিয়ে রাখতাম যাতে তার নোংরা চোখ আমার দিকে না পড়ে। প্রথমত আমার শ্বশুরের কোনো কাজ ছিল না, সারাদিন ঘরে বসে মোবাইল দেখত বা শুধু আমার দিকে তাকিয়ে থাকত। তার বিন্দু মাত্র লজ্জা ছিল না। আমি তার ছেলের বউ আর তার বউমা। মাঝে মাঝে মনে হতো সুভাষকে সব খুলে বলি, কিন্তু আমি জানতাম যে সুভাষ আমার কথা বিশ্বাস করবে না। এই বাড়িতে এসেছি মাত্র 6 থেকে 8 দিন। বাবার বদলে সুভাষ কখনো আমার কথা বিশ্বাস করবে না। বাড়িতে আমরা 3 জনই ছিলাম, সুভাষ, আমার শ্বশুর আর আমি। তবে আমি আমার শ্বশুরকে এই জন্য ধন্যবাদ দিতাম যে সে আমাকে স্পর্শ করার চেষ্টা করেনি। সে শুধু চোখ মেলে আমার দিকে তাকিয়ে থাকত। কিন্তু অনেক সময় হাত সেই কাজ করে না যা চোখ করে। একবার সুভাষ স্নান করছিলেন। আমি যখন গোপনে তার মোবাইলটি তুলে দেখি আমি অবাক হয়ে গেলাম, কারণ তার মোবাইলটিও আঙ্গুলের ছাপ দিয়ে লক ছিল। এবং সুভাষ চলে যাওয়ার আগে আমি তার মোবাইলটি যেমন ছিল তেমনই রেখে দিলাম এবং সারাদিন মনে মনে একই কথা ভাবতে থাকি যে তার আলমারিটিও তালাবন্ধ, ফোনটাও লক, এমনকি তারা আমাকে কোথাও যেতেও দেয় না। কী ব্যাপার কিছুই বুঝতাম না। আমার বিয়ে হয়েছে মাসখানেক আগে। এই 1 মাসে এমন একটি দিনও ছিল না যেদিন আমি কোনোভাবেই খুশি হতে পেরেছি। আমি যখনই আমার বাবার বাড়িতে যেতে চাইতাম তখনই আমার স্বামী আমাকে বাধা দিতেন এবং আমি আমার বাবা মায়ের জন্য খুব দুঃখ বোধ করতাম।
আমি আমার মা, বাবা, বোন এবং ভাইকে অনেক মিস করতাম। এই প্রথম আমি এতদিন আমার আপন লোকদের থেকে মানে মা বাবার থেকে দূরে ছিলাম। এবং দ্বিতীয়ত, সুভাষের মোবাইলে আমাদের ভিডিওগুলি আমাকে খুব চিন্তায় রাখত। কেউ যদি ভিডিওগুলো দেখে ফেলে তাহলে তারা আমাকে নিয়ে কী ভাববে জানি না। এই নিয়ে এতটাই চিন্তিত ছিলাম যে এক রাতে ঘুমাতে পারছিলাম না। সারা রাত কেটে গেল আমার এপাশ ওপাশ করে। সুভাষ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। তখনই আমি আস্তে করে সুভাষের মোবাইলটা নিলাম এবং ভয়ে সুভাষের আঙ্গুল মোবাইলে রাখলাম এবং মোবাইলের লক খুলে দিলাম। মোবাইলটা নিয়ে অন্যদিকে ঘুরে কম্বলের দিকে মাথা ঢেকে আরামে মোবাইল ঘাঁটতে লাগলাম। আমার হৃদয় জোরে জোরে কাঁপছিল। মনে হচ্ছিল হাড় ভেঙে যেন হৃৎপিণ্ড বেরিয়ে আসবে। সুভাষ চোখ খুলে আমার হাতে তার মোবাইল দেখলে সে খুব রেগে যাবে, এমনকি আমাকে বাড়ি থেকে বের করে দেবে, কারণ সে তার জিনিস নিয়ে খুব খুঁতখুঁতে ছিল। মোবাইলের সব সার্চ করার পর জোরে ধাক্কা পেলাম। সেখানে আমার আর সুভাষের একটাও ভিডিও ছিল না, যদিও ও রোজ ভিডিও করত। আমি মোবাইল বন্ধ করে সুভাষের মাথার কাছে রেখে চিন্তার সাগরে ডুবে গেলাম। কিন্তু সুভাষ তো বলেছিল যে সে ভিডিও করছে, নাকি সে পরীক্ষা করছিল? সে তো কোনো ভিডিও তৈরি করেনি। সে হয়তো আমাকে পরীক্ষা করার জন্য এটা করছে। এরকম অনেক প্রশ্ন আমার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এখন বুঝলাম, সুভাষ যখন বাড়িতে থাকতো না এবং আমি যখনই কোনো কাজে শ্বশুরের সামনে দিয়ে যেতাম, সে তার মোবাইলে কিছু একটা দেখে আমার দিকে তাকিয়ে বলতো, বাহ কী ভিডিও, দেখে মজা এসে গেল। আর আমি মনে মনে লজ্জায় মাটিতে তলিয়ে যেতাম, যেন শ্বশুর আমারই ভিডিও দেখছে এবং আমার সম্পর্কেই কথা বলছে। তারপরে নিজের চিন্তাভাবনাকে ভুল প্রলাপ হিসাবে ভাবতাম আর নিজেই সেগুলো অস্বীকার করতাম। শ্বশুরের এরকম ব্যবহার আমার মোটেও পছন্দ হয়নি। সুভাষ কাজ থেকে ফিরে না আসা পর্যন্ত বেশিরভাগ সময় আমি ঘরেই কাটাতাম। এটা আমার জন্য একটা কঠিন সময় ছিল। যখন সুভাষ বাবার সঙ্গে লুকিয়ে কথা বলতো, দুজনেই আমাকে দেখে চুপ হয়ে যেত বা কোড ওয়ার্ড কথা বলতো। দুজনেই আমাকে সরল মনে করত, যেন আমি তাদের কথা বুঝতে পারছি না। কিন্তু আমি ছিলাম শিক্ষিত মেয়ে। আমি কিছু কিছু বুঝতাম এবং কিছু শব্দ আমার কানে পড়ত। তাই আমি সারাদিন সেগুলো নিয়ে ভাবতাম। সুভাষ আমাকে বলেছে যে ওর বাবা হার্টের রোগী, কিন্তু আমি তো দেখতাম সে পুরোপুরি ভালো। মনে হতো যেন সুভাষের বড় ভাই, তার বাবা নয়। দেখতে খুব অল্প বয়সী এবং আমি ভাবতাম যে সে আবার বিয়ে করলো না কেন। হয়তো ভালোবেসে দ্বিতীয় বিয়ে করেননি, হয়তো তিনি সত্যিই হার্টের রোগী ছিলেন। এক রাতে আমরা যখন ঘুমাচ্ছিলাম তখন আমার শ্বশুরের শরীর খুব খারাপ হয়ে গেল। তিনি সুভাষকে ঘুম থেকে জাগালেন। আমার শ্বশুর কষ্ট পেয়ে নিজের বুকে হাত ঘষছিলেন। তার অবস্থা খুবই খারাপ ছিল। শ্বশুরমশাই বারবার সুভাষকে বলছিলেন, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। আর সুভাষও ভয় পেয়ে গাড়ির চাবি নিয়ে বাবাকে ধরে ধরে বাইরে এসে দরজাটা ভিতর থেকে আটকে দিতে বলল। একটা জিনিস খেয়াল করলাম, সুভাষ আর আমার শ্বশুরবাড়িতে আমাকে কখনো একা রেখে যেত না। দুজনের একজন অবশ্যই বাড়িতে থাকতেন। কখনো দুজনে বাধ্য হয়ে বাসা থেকে বের হলে বাইরে থেকে দরজা লাগিয়ে দিত আর আমাকে বলতো, তুমি বাসায় একা, তাই বাইরে থেকে তালা দিয়েছি। এই জিনিসটা মোটেই আমার ভালো লাগতো না, কিন্তু আমি চুপচাপ থাকতাম, কারণ আমি তর্ক করতে পছন্দ করতাম না। আমাদের নতুন নতুন বিয়ে হয়েছিল তখন এবং আমাকে অনেক জায়গায় চুপ থাকতে হয়েছিল। এদিকে আমার শ্বশুরের স্বাস্থ্যের এত অবনতি হয়েছিল যে মনে হচ্ছিল তিনি মারা যাবেন। তার গায়ের রং সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছিল। এর আগে কখনো তার স্বাস্থ্যের এত অবনতি ঘটেনি। সত্যি কথা বলতে কি, আমার শ্বশুরের অসুস্থতা নিয়ে আমি মোটেও চিন্তিত ছিলাম না এবং আমি তার জন্য দুঃখিত না। হয়তো তিনি করুণা পাওয়ার যোগ্যও ছিলেন না। আমি ওটাই ভাবতে লাগলাম যে হঠাৎ মনে পড়ল সুভাষ নিশ্চয়ই এমার্জেন্সিতে চাবি নেয়নি। আমি দরজা বন্ধ করে চাবি খুঁজতে দৌড়ে গেলাম। চাবি খুঁজতে খুঁজতে আমার 10 মিনিট কেটে গেল। ক্লান্ত হয়ে বসে পড়লাম। ঠিক তখনই মনে পড়ল যে বিছানার গদিটা তুলে আমি বসেছিলাম। আমি গদির নিচে চাবি পেয়ে গিয়েছিলাম বলে তাড়াহুড়ো করে আলমারি খুলে প্রায় প্রাণ হারিয়ে ফেলার মতন অবস্থা হলো। আমার স্বামী আমার ধারণার চেয়ে অনেক এগিয়ে ছিল। আমি সেখানে বিশেষ কিছু দেখতে পাইনি এবং আমি হতাশ হয়ে পড়েছিলাম। সেখানে একটি ল্যাপটপ ও কিছু কাগজপত্র পড়েছিল,
কিন্তু ল্যাপটপ খুলতেই পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি দ্রুত কিছু ভিডিও এবং ফটো দেখে লজ্জায় চোখ বন্ধ করে ফেললাম। সেখানে অনেক মেয়ের ভিডিও ছিল এবং আমারও ছিল, যা সুভাষ প্রতিদিন বানাতেন। কিন্তু সুভাষ চালাকি করে সেই সব ভিডিওতে নিজের মুখ লুকিয়ে রেখেছে, দেখায়নি। কিন্তু আমি সুভাষকে খুব ভালো করেই চিনতাম। তাদের কাছে অন্যান্য মেয়েদের বিক্রি করার ঠিকানাও ছিল। সে সব থেকে জানা গেল যে সুভাষ এবং তার বাবা একটি খুব বড় গ্যাংয়ের সাথে জড়িয়েছিল, যারা গরিব মেয়েদের বিয়ের নামে বোকা বানিয়েছিল। কারণ সেখানে সুভাষের বিয়ের অনেক কার্ড পড়েছিল। এসব দেখে ভেতরে ভেতরে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমি একটি বড় ফাঁদে পড়েছি। এখান থেকে বের হওয়া অসম্ভব ছিল। আমি তো ভাবছিলাম যে আমার হৃদয় যেন থেমে যাবে, আমার চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো। আমি আমার মৃত্যুকে খুব কাছ থেকে দেখছিলাম। সুভাষ যদি জানতে পারতো যে আমি তার সম্পর্কে জেনে গিয়েছি, তাহলে সে আমাকে মেরে ফেলবে, সে আমাকে বাঁচতে দেবে না। এই ভেবে আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু আমাকে সাহস জোগাড় করতে হয়েছিল। প্রথমে ভেবেছিলাম এই সব কিছু ডিলিট করে ফেলবো আর সব নষ্ট করে পালিয়ে যাব। কিন্তু কোথায় যাব? এখন তো আমি সন্দেহ করছি যে সুভাষ নিশ্চয়ই বাড়িতে গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছে, যাতে সে আমার সব কিছু খুঁজে বের করতে পারে। এসব ভাবতে ভাবতেই আমার অবস্থা আরও খারাপ হয়ে গেল। তখন ভাবলাম, যা হওয়ার তা তো হয়েছেই। সুভাষের ক্যামেরা লাগানো থাকলেও আমি কিছুই করতে পারিনি। তখন ভাবলাম, এ সব কি আমার মনের ভুল? তারপরে আমার মাথা দ্রুত কাজ করতে শুরু করে এবং আমি সব কিছু আগের মতোই ঠিক করে দিলাম, যেমন আগে পড়েছিল ঠিক তেমনই। আর আলমারি তালা দিয়ে চাবিটা আবার সেই জায়গাতেই রেখে দিলাম। আমি যদি পালিয়ে যেতাম, সুভাষের গোপন কথা কখনোই প্রকাশ হতো না এবং সে আমার পরিবারের সদস্যদেরও ক্ষতি করার চেষ্টা করত। ভগবানের কাছে প্রার্থনা করে কাঁদতে লাগলাম, আর এত কান্নাকাটি করলাম যে আমার চোখ ফুলে উঠল। আমি ঈশ্বরের কাছে সাহায্য চেয়েছিলাম। জানি না সুভাষ আমাকে আর কতদিন ধরে ব্যবহার করে যেত, জানি না সে আমার সাথে কি করত। অনেকটা সময় পেরিয়ে গেল, তবুও সুভাষ আসলো না। এর মানে সুভাষের বাবার স্বাস্থ্য সত্যিই খুব খারাপ হয়েছে, নইলে সুভাষ নিশ্চয়ই ফিরে এসে আলমারির চাবি নিয়ে যেত। তারপর আমি উঠে সারা বাড়ি খুঁজতে লাগলাম, কিন্তু বিশেষ কিছু না পেয়ে শ্বশুরের ঘরে গেলাম। বিয়ের পর থেকে একবারের জন্যও শ্বশুরের ঘরে আমি যাইনি। সুভাষ আমাকে পরিষ্কার করে বলে দিয়েছিল যে বাবার ঘরে না যেতে, উনি পছন্দ করেন না। এখন শ্বশুরের ঘরে গিয়ে দেখি ওর ঘরটা অনেক বড়। এখন আমার মনে হচ্ছে যে যাই হোক না কেন, এই ঘরেই রহস্য লুকিয়ে আছে, আর সেই জন্যই আমাকে এই ঘরে ঢুকতে দেওয়া হতো না। আমি খুঁজতে লাগলাম, অথচ কিছুই দেখতে পেলাম না। কিন্তু একটা ছোট কার্পেট বিছানো ছিল মেঝেতে। যখন আমি এটিতে পা রাখলাম, তখন আমার অদ্ভুত লাগলো যেন। আমি কার্পেটটি সরিয়ে দেখলাম ঘরের মেঝেতে একটা লোহার ঢাকনা আছে, যেন কোনো জায়গা বন্ধ করার জন্য ঢেকে দেওয়া হয়েছে ওই ঢাকনা দিয়ে। ভয়ে ঢাকনাটা তুলতে গিয়ে আমি হুঁশ হারিয়ে ফেললাম। ওখানে একটা সিঁড়ি নেমে গিয়েছে। আজ ভাবলাম সব রহস্য জানবই। এখন আমি মরে যাই বা বাঁচি, কারণ সুভাষ আমাকে যেভাবেই হোক অপমানিত জীবনই দিত, তার চেয়ে মরে গেলেই ভালো হতো। এদিক ওদিক একটু তাকাতেই দেখি একটা টর্চ পড়ে আছে। এটা অবশ্যই নিচে সিঁড়ি দিয়ে নামতে ব্যবহার করা হয়। টর্চটা নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। সেখানে গিয়ে যা দেখলাম, আমার আত্মা যেন কেঁপে উঠল। এখানে তো অন্ধকারে একটা জেলখানা তৈরি হয়েছে এবং খাবার না পাওয়ায় তারা শুকিয়ে গেছে। সেখানে 5টা মেয়েকে বন্দি করা হয়েছে এবং খাবার না পাওয়ায় তারা শুকিয়ে পায় কতগুলো হাড়ে পরিণত হয়েছে। আমি তাদের জিজ্ঞেস করলাম, তোমরা কারা, এখানে কি করছো? মেয়েগুলো বলল, এই বাবা আর ছেলে মিলে আমাদের গরিবির সুযোগ নিয়ে বিয়ের খেলা খেলে আমাদের সঙ্গে নোংরা সব ভিডিও করে, তারপর ব্ল্যাকমেল করতে থাকে, নোংরা কাজ করতে বলে। আর আমরা যখন এই কাজে রাজি হইনি, তখন সেই বাপ বেটা আমাদের এই অন্ধকারে বন্দি করে রেখেছে এবং এখন তারা খুব তাড়াতাড়ি আমাদের বিক্রি করতে চায় এবং ইতিমধ্যে আরও অনেক মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। মেয়েরা হাত জোর করে বলেছিল যে এখান থেকে ওদের বের হতে আমার ওদের সাহায্য করা উচিত।
নইলে একদিন আমাকেও এই অন্ধকারে বন্দী হতে হবে। তাদের কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। আমি খুব ভয় পেয়েছিলাম। কি করব বুঝতে পারছিলাম না। আমি চাবি খুঁজতে লাগলাম। সুভাষ আসতেই আমার খুব ভয় হচ্ছিল। চাবি খুঁজতে গিয়ে আমার হাত কাঁপছিল। সব শেষে আমি চাবি পেলাম। চাবি পাওয়ার সাথে সাথে আমি তালা খুলে সবাইকে মুক্ত করে দিলাম এবং আমিও তাদের সাথে সাথে উপরে উঠে এসে আলমারি খুলে সেখানে রাখা সমস্ত জিনিস একটি ব্যাগে রাখলাম, কারণ তাদের বিরুদ্ধে আমাকে সব প্রমাণ জড়ো করতে হবে। সুভাষ বাড়ি ফিরে এসে আমাদের খুঁজে না পেলে সব প্রমাণসহ অদৃশ্য হয়ে যেত এবং কখনো ওরা ধরা পড়তো না। কিন্তু আমি চেয়েছিলাম ওদেরকে ধরা হোক। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি রাস্তা দূর দূর পর্যন্ত ফাঁকা। রাস্তার বাতি জ্বলছিল এবং রাত হয়ে গিয়েছিল এবং আমরা সবাই একসাথে ঘর থেকে বেরিয়ে এলাম। জেলখানা থেকে বেরিয়ে অনেকক্ষণ লুকিয়ে লুকিয়ে আর ভয়ে আমরা 6টা মেয়ে রাতের অন্ধকারে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম এবং আমরা সবাই একসাথে ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা চাইছিলাম। এবং অবশেষে যখন আমরা একটি ট্যাক্সি দেখলাম, আমাদের যেন জীবন ফিরে এলো, কারণ মেয়েগুলো খুব দুর্বল হয়ে পড়েছিল এবং ঠিকমতো হাঁটতেও পারছিল না। সেখান থেকে ট্যাক্সি নিয়ে সরাসরি আমরা থানায় এলাম। এই সময়ে আমরা সবাই জানতাম যে এখন বাবা ছেলে দুজনেই ঘরে আসবে এবং সারা জীবন আমাদের অন্ধকারে বন্দি করে রাখবে বা চিরতরে শেষ করে দেবে। এই ভয়ে আমরা থানায় পৌঁছালাম এবং আমরা মেয়েরা পুলিশকে সব বলে দিলাম যে এই বাবা ছেলে কিভাবে আমাদের বন্দি করেছে এবং আমাদের বিক্রিও করতে চাইছে। পুলিশকে সুভাষের বাড়ির ঠিকানা দিলাম এবং পুলিশ অভিযান চালিয়ে অনেক কিছু ধরে ফেলে, যা আমি ধরতে পারিনি। সুভাষের বিরুদ্ধে সব সাক্ষী পাওয়া গেল। এখন কেউ তাকে ফাঁসির হাত থেকে বাঁচাতে পারবে না। এদিকে আমার শ্বশুর মারা গিয়েছিল। এটা ওই বৃদ্ধের সৌভাগ্য বা দুর্ভাগ্য ভাবুন যে সে পুলিশের হাত থেকে রক্ষা পেয়ে মারা গেছে। অ্যাম্বুলেন্সে করে বাবাকে বাড়ি নিয়ে আসছিল সুভাষ। তার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল এবং সে মারা গেছে। বাবাকে খুব ভালোবাসত সুভাষ, সে কারণেই সেই রাতে সে জ্ঞান হারিয়ে ফেলে এবং এক রাতেই তার বাবার সাথে তার অত্যাচারের তার নোংরামির কাহিনীও শেষ হয়ে যায়। মনে হলো আজ ঈশ্বরের হাতে বাবা ছেলে দুজনেই ধরা পড়েছে। একজন তো ভগবানের কাছে হিসাব দিতে চলে গেল, অন্যজনকে সারা জীবন জেলে অন্ধকারে পচতে হবে। যেভাবে সে এই নিরীহ মেয়েদের অন্ধকারে বন্দি করে রেখেছিল ঠিক সেইভাবে পুলিশ সুভাষকে আটক করে হেফাজতে নেয় এবং তাকে অনেক মারধর করে। একটি বিশাল গ্যাং ছিল যাকে পুলিশ বহু বছর ধরে খুঁজছিল এবং পুলিশের চাপে আমরা সুভাষের সমস্ত সহযোগীদের নাম ঠিকানা বলেছিলাম এবং তাদের গ্রেপ্তারও করিয়েছি। এভাবে পুরো খেলা ধরা পড়ে যায় পুলিশের হাতে। পুলিশ আমাদের সব ভিডিও সব জায়গা থেকে ডিলিট করে দিয়েছিল এবং সব মেয়েরা নিজের নিজের বাড়িতে চলে গেল। এবং এত বড় খেলা ধরা পড়ার কারণে আমি পুরস্কার হিসেবে বেশ কিছু টাকা পেয়েছিলাম এবং আমার নাম খুব হয়ে গিয়েছিল আর পত্রিকায় আমার নাম ছাপাও হয়েছিল। হয়তো ঈশ্বর আমাকে এই কাজের জন্য বেছে নিয়েছিলেন। কিন্তু আমি খুব ভয় পেয়েছিলাম। অনেক বছর পরে আমি বিয়ে করেছিলাম এবং তাই এই বিয়ের কারণেই অনেকে আমার উপর থেকে বিশ্বাস হারিয়ে আমার স্বামী এবং শ্বশুর আমাকে স্বপ্নে দেখা দিত। কখনো কখনো আমি স্বপ্ন দেখতাম যে আমি অন্ধকারে ঘরে বন্দি। এটি একটি খুব কঠিন সময় ছিল যখন আমার বাবা মা আমার পাশে ছিলেন এবং আমার মা সবাইকে বলেছিলেন যে আমার স্বামী মারা গেছে। এজন্য আমি গভীর শোকের মধ্যে আছি। সুভাষের কাছ থেকে ডিভোর্স নিয়েছিলাম। মা বলল, ডিভোর্সের কথা মানুষকে বললে তুমি আর থিতুত হতে পারবে না। তাই সবাইকে বলেছি তুমি বিধবা। বিধবা হয়ে যাওয়া ভগবানের লেখা মনে করে সবাই চুপ হয়ে যেত। আমাদের গ্রামে তালাক দেওয়া ভালো মনে করা হয় না। মার কথা শুনে আমার চোখে জল এসে গেল। মা এখনও মনে করে আমি আবার বিয়ে করে আবার থিতু হয়ে যাব। বিয়েতে বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। এটা সত্য যে সময়ই সবচেয়ে বড় নিয়াময়কারী। সময়ের সাথে সাথে ক্ষত সেরে যায়, কিন্তু কিছু কিছু দাগ মৃত্যুর আগে পর্যন্ত আমাদের সাথে থেকে যায় আর সেই দাগগুলো দেখলে সেই কষ্টের কথা মনে পড়ে যায়। এবং তারপর 2 বছর পর আমি আমার বাবা মায়ের পরামর্শে আবার বিয়ে করি। মোহিত আমাদের গ্রামেই থাকতো। ছোটবেলা থেকেই তাকে দেখেছি। মোহিত এর আগে বিবাহিত ছিল, কিন্তু মোহিতের সাথে তার স্ত্রীর বনিবনা হয়নি
এবং 2 বছরের মধ্যে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং এখন আমি মোহিতের স্ত্রী। মোহিত একজন খুব ভালো মানুষ এবং ভালোবাসতে জানে এমন স্বামী। আজ আমাদের 2টি সন্তান আছে। আমি মোহিতকে সুভাষের আসল সত্যটা বলিনি। শুনেছিলাম যারা নিজের কথা গোপন রাখে না, ভগবানও তাদের কথা গোপন রাখেন না। আর আমি কোনো অপরাধ তো করিনি সুভাষকে বিয়ে করে। কিন্তু সুভাষ এরকম হবে এই ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না। এবং এখন আমার জীবনে আর কোনো বোঝা নেই। এখন আমি মোহিতের সাথে সুখী জীবনযাপন করছি। মোহিত মাকে অনেক সম্মান করে। একটি মেয়ে তার স্বামীর কাছ থেকে শুধুমাত্র সম্মান এবং ভালোবাসা চায়। আমার সব কষ্ট দূর হয়ে গেল। আমি আমার আগেকার জীবন কালো আর কষ্টের ইতিহাস চিরজীবনের জন্য বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আজ আমি আপনাদের সবাইকে এইটা বলছি যাতে অনেক মেয়ের জীবন বাঁচানো যায়। সুভাষকে বন্দি করা হয়েছে, কিন্তু তার মতো লোকেরা এখনও নিষ্পাপ মেয়েদেরকে ছিঁড়ে খাওয়ার জন্য নেকড়েদের মতো রাস্তায় ঘুরে বেড়ায়। আজও আমি ভাবলে কেঁপে উঠি কিভাবে সুভাষের হাত থেকে আমি বাঁচলাম আর ঈশ্বর আমাকে বুদ্ধি দিয়েছিলেন। নিষ্পাপ মেয়েগুলোকেও আমি বাঁচিয়েছিলাম। না হলে এই ধরনের লোকেরা নিষ্পাপ মেয়েদের নিয়ে চিন্তা করে না। তারা কারোকে ভয়ও করে না, এমনকি ঈশ্বরকেও নয়। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং একটি কমেন্ট করবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের গল্প বলতে আরও উৎসাহিত করে। ধন্যবাদ।